বলুন কেমন আছেন আপনারা? দ্বিতীয় দফার ভোট তো মিটলো, সব মিলিয়ে এই যে ভোটের উত্তাপ, সেটাই বৃষ্টিতে কিছুটা স্তীমিত হয়েছে বটে, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ কিন্তু এখনো আছে, কারণ এখনো পরীক্ষার রেজাল্ট বেরোনো বাকি। সে যাই হোক, দেখুন আপনারা সব থেকে ভালো বলতে পারবেন আপনাদের ভোট কেমন কেটেছে, কেমনভাবে আপনারা ভোট দিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা। আজকে আমরা আমাদের অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আমরা পুরোটার দিকে যদি নজর রাখি যে কিভাবে ভোট হলো, কীরকম প্রচার হলো, প্রার্থীরা তারা কতটা লড়ে গেলেন, এবং কি হতে পারে সেটাও একটু আলতো আমরা ছুঁয়ে যেতে পারি। অর্ক, তো আমাদের সঙ্গে যথারীতি আমাদের রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নিউজ কোম্পানির এডিটর অর্ক ভাদুরী রয়েছেন। অর্ক, সব মিলিয়ে এই যে দ্বিতীয় দফার ভোট, সেটা এমনিতে যেরকম সবাই বলছে যে শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে, মানলাম যে বেশ কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে, নির্বাচন কমিশনের প্রবল দাপটে আর কি খুব ভালো ভোট হয়েছে আমাদের রাজ্যে। তুমি কিভাবে দেখেছো ভোটের দিনটা, মানে দ্বিতীয় দফার ভোটটা স্পেশালি, যে তোমার কি মনে হচ্ছে? বিশেষ করে আমি তোমাকে একটু নজর রাখতে বলবো যে যে কেন্দ্র সব থেকে বেশি স্পটলাইটটা টেনেছে, ভবানীপুর কেন্দ্রটা, সেইটা যদি একটুখানি ছুঁয়ে যাও। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে প্রচার পর্ব এবং তারপর ভোট পর্ব, এই সবটা নিয়ে তোমার পারসেপশনটা যদি একটুখানি প্রথমে জানাও। একটা কথা হচ্ছে যে ভায়োলেন্স দু রকমের হতে পারে। এক ধরনের ভায়োলেন্সকে আমি দেখতে পাচ্ছি, আর এক ধরনের ভায়োলেন্সকে আমি দেখতে পাচ্ছি না। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বলা হচ্ছে কোনো প্রাণহানি হয়নি। প্রথমত এটা তথ্যের হিসেবে কথাটা ঠিক তথ্য নয়। একজন সিপিআইএম কর্মী এই নির্বাচনে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদে প্রথম দফা নির্বাচনের সময়। কাজেই যারা বলছেন যে এই নির্বাচন রক্তপাতহীন হয়েছে, তারা তথ্যগত দিক থেকে ঠিক কথা বলছেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই নির্বাচনে প্রচুর সংখ্যক মানুষ মারা যাননি ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে জাস্ট ভ্যানিশ করে দেওয়া হয়েছে ইলেকটোরাল রোলে। তারা ভোট দিতে পারেননি। এই রকমের ঘটনা, এর নজির বাংলার রাজনৈতিক ইতিহাসে নেই। নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতুক বা বিজেপি জিতুক বা অন্য যে কোনো রকম ফল হোক, বিধানসভা ত্রিশঙ্কু হোক, যাই হোক, এই নির্বাচন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এবং তাদের একটা বিরাট অংশ যে বৈধ ভোটার ছিলেন, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা ট্রাইব্যুনালের দিকে তাকালে বুঝতে পারি। ট্রাইব্যুনালে 95% ওপর যে ট্রাইব্যুনালের রায়, সেটা হচ্ছে যে ওই বাদ যাওয়া নামের ভোটার তিনি বৈধ ভোটার। অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে লাখ লাখ মানুষকে বাদ দেওয়া হলো, তাদের মধ্যে একটা বিরাট অংশের মানুষ তারা কিন্তু বৈধ ভোটার। কাজেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হলো। তার কারণ বিরাট অংশের নির্বাচক মণ্ডলীকে এক্সক্লুড করা হলো এই নির্বাচনের মাধ্যমে। দ্বিতীয় যে ঘটনাটা, সেটা হচ্ছে যে প্রচার পর্ব। নির্বাচনী প্রচার পর্বে সমস্ত রাজনৈতিক দলই প্রচার করেছে ঠিক, কিন্তু এই নির্বাচনে যে তীব্রভাবে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গ দেখল, এত সুতীব্র সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গ এর আগে কখনো দেখেনি। এমনকি নির্বাচনের দিন, আপনি ভবানীপুরের কথা বললেন, নির্বাচনের দিন ভবানীপুরের বিজেপির প্রার্থী তিনি ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তার মধ্যে লোকজনকে নিয়ে ধর্মীয় স্লোগান দিতে দিতে যাচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং বাংলাভাষীদের তিনি পরিষ্কার তিনি বলছেন রোহিঙ্গা বাংলাদেশি মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে, বাংলাভাষী রোহিঙ্গা ধরা হোক তাদের। হ্যাঁ, অর্থাৎ পরিষ্কারভাবে নির্বাচক মণ্ডলীকে, ভোটারদেরকে আক্রমণ করা হলো, অপমান করা হলো, এবং তিনি খাতায় কলমে রাজ্যের বিরোধী দলনেতা। এবং এই নির্বাচনী প্রচার পর্বে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি চূড়ান্ত রাজনৈতিক বিরোধিতা থাকলেও বামপন্থী এবং কংগ্রেসিরা কখনো যা করেননি, সেইটাও কিন্তু আমরা দেখলাম একটা হিন্দুত্ববাদী টুইটার হ্যান্ডেল থেকে। আমি জানি না আমি কী ভাষায় বলবো, একজন প্রবীণ মহিলাকে নিয়ে, একজন অত্যন্ত বয়স্ক দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাকে যেরকম তার গণধর্ষণের ইঙ্গিত দিয়ে এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে তিনি তারা গণধর্ষণ করছে, এই রকম ধরনের একটা মিম
সেই মিমটা প্রচার করা হলো, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই মিমটা দেখে বমি উঠে আসবে। একই সঙ্গে আমরা দেখলাম বালিগঞ্জ কেন্দ্রের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী আফরিন বেগম, তাঁকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি দাঁড়িয়ে বলছেন যে আফরিন যুবতী মেয়ে, ওর বিয়ে দিয়ে দেওয়া হোক। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো, সে তৃণমূলই হোক বা বিজেপি হোক, তারা নারীদেরকে কি চোখে দেখে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা আর কি দেখলাম? আমরা দেখলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, যিনি নিজেকে যোগী আদিত্যনাথ বলে পরিচয় দেন, সেই ভদ্রলোক এখানে এলেন এবং এখানে এসে তিনি এমন কিছু কথা বললেন যার থেকে স্পষ্ট হচ্ছে যে তিনি এই বাংলার যে সংস্কৃতি, বাংলার মনীষীদের সম্পর্কে তিনি কিছুই জানেন না। কাজেই এই সব মিলিয়ে এটা একটা অদ্ভুত আশ্চর্য নির্বাচন, এবং যেই নির্বাচনটার ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমরা দেখছি যে অলরেডি এক্সিট পোল, আমরা নিশ্চয়ই সেই আলোচনায় যাব। এক্স্যাক্টলি, মানে ইভেন আমি এটাই তো জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এক্সিট পোল তো জিতিয়ে দিয়েছে বিজেপিকে, প্রত্যেকটা এক্সিট পোল জিতিয়ে দিয়েছে, প্রত্যেকটা চ্যানেলে আমরা সেটাই দেখছি। এবং আমরা যেটা দেখতে পেলাম একই সঙ্গে এই মানে এটার সঙ্গে একটুখানি যদি মানে তুমি এটাও ছুঁয়ে যাও, যে একটা নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে প্রত্যেকটা বুথে বুথে ঘুরলেন, যেটা কিন্তু এর আগে আমরা দেখিনি। আমরা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের হারের পরও আমরা এই বিষয়টা আমরা সেভাবে চোখে পড়েনি। এটা কি কোনো নিরাপত্তাহীনতা? মানে এটা কি, মানে সব মিলিয়ে তুমি যদি আমাদেরকে এক্সিট পোল এবং তৃণমূল সুপ্রিমোর অতি সক্রিয়তা এই সমস্তটা নিয়ে আমি এই দ্বিতীয় প্রশ্নটা দিয়ে আগে যদি শুরু করি, তারপরে প্রথম প্রশ্নটায় যাই। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভোরবেলা 7টার সময় উঠে নির্বাচনের দিন রাস্তায় বেরিয়ে পড়েননি। 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি যদি খুব ভুল না করি ওর নাম হচ্ছে অসীম ঘোষ, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ঠায় বসে রইলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করলেন যে রিগিং হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় রিগিং এর অভিযোগ সম্ভবত 2006 বা 2009-এর পরে এই প্রথম শোনা গেল। কাজেই এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং এটা থেকেও এটা স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র ভবানীপুর, যেখানে বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রার্থী করলো, সেই কেন্দ্র নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যথেষ্ট পরিমাণে চাপে ছিলেন, এটা খুব স্পষ্ট। আবার এটাও ঠিক যে বিগত নির্বাচনগুলোর সঙ্গে এই নির্বাচনটাকে গুলিয়ে ফেলাটা যাবে না, কারণ ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 50,000-এর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, এবং ইতিমধ্যেই সাবার ইনস্টিটিউট, তারা অল্ট নিউজ, তারা স্পষ্টভাবে দেখিয়েছে এই যে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে, এর বিরাট অংশ, অধিকাংশ ভোটার তারা হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের। আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের ভিতটা প্রবল, বিজেপির সমর্থনের ভিত্তি কম। কাজেই মমতাকে তার নিজের কেন্দ্রে অনেকখানি সময় দিতে হলো। এটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কিন্তু কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। কিন্তু যদি আমরা এরপরে এক্সিট পোলের ক্ষেত্রে আসি, তাহলে দুটো কথা বলার রয়েছে। প্রথম কথা হচ্ছে এক্সিট পোল অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, বেশিরভাগ সময় না মিলতেই দেখেছি আমরা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের 2021 সাল এবং 2024 সালের যে অভিজ্ঞতা বলে দেয় যে এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সাম্প্রতিক পারফরমেন্স জঘন্য। এবং আপনার নিশ্চয়ই মনে আছে 2024 সালের নির্বাচনে, আমি নাম করছি না, খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা যারা এক্সিট পোল সংগঠিত করেছিল, তাদের কর্ণধার স্টুডিওতে তাদের হিসেব না মেলার জন্য কেঁদে ফেলেছিলেন। কিন্তু তারপরেও আমরা বারবার করে এক্সিট পোলে ভরসা রাখি, এক্সিট পোল আমাদেরকে আন্দোলিত করে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, পশ্চিমবঙ্গ ঘোরার বিভিন্ন জেলা, আমিও সম্পূর্ণ ভুল হতে পারি, গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঘোরার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে যে এক্সিট পোল, অধিকাংশ এক্সিট পোল যেই রকমভাবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে, পশ্চিমবঙ্গের বাস্তবতা সেটা নয়। পশ্চিমবঙ্গের মাটি এখনও বিজেপির জন্যে বেশ কঠিন একটা জমি, এবং এই যে বিপুল সংখ্যক ভোটার পশ্চিমবঙ্গের দুটো দফাতেই ভোট দিলেন, ভাবা যায় না। দক্ষিণ কলকাতাতে প্রায় 90% মানুষ ভোট দিচ্ছেন, উত্তর কলকাতাতে 90% মানুষ ভোট দিচ্ছেন, ভাবা যায় না। এই যে ভোট, এর দুরকম ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে এটা প্রতিষ্ঠান বিরোধী ভোট,
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট। কিন্তু এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই প্রতিষ্ঠানটা আসলে কে? প্রতিষ্ঠান কি শুধুই তৃণমূল কংগ্রেস, নাকি প্রতিষ্ঠানটা নির্বাচন কমিশনও বটে? এই যে মানুষের একটা হয়রানি হলো, SIR এর লাইনে দাঁড়াতে হলো, মানুষ বেনাগরিক হয়ে যাওয়ার ভয় পেলেন, এবারে ভোট না দিলে আর কখনো ভোট দিতে পারবেন কিনা, এই যে সংশয় তৈরি হলো, এই জায়গা থেকেও কিন্তু এই ভোটটা পড়তে পারে। কাজেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আবারও বলছি, আমি সম্পূর্ণ ভুল হতে পারি, তার থেকে আমার মনে হচ্ছে না যে এক্সিট পোলে, অধিকাংশ এক্সিট পোলে একটি বাদে যেরকমভাবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া হচ্ছে বা বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, এইটা যে খুব একটা সঠিক হিসেব বলে আমার মনে হচ্ছে না। আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বামপন্থী প্রার্থীদের বিষয়ে। এই নির্বাচনে বামপন্থী প্রার্থীরা বেশ কিছু আসনে তারা অসামান্য লড়াই করেছেন। আমরা যদি উত্তরের বামপন্থীরা তো বটে এবং কংগ্রেসও, আমি একসঙ্গে বলবো, উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, করণদিঘি আসনে বামপন্থীরা ভীষণ ভালো লড়াই করেছেন। তাদের প্রার্থী ছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন, তিনি অন্যতম হট ফেভারিট ওই আসনে, হেরেও যেতে পারেন তিনি, কিন্তু তিনি দারুণ লড়াই করেছেন। আমরা চাকুলিয়াতে কংগ্রেসের প্রার্থী ভিক্টরকে খুব ভালো লড়াই করতে দেখেছি। মালদা জেলার একাধিক আসনে, মালতীপুর আসনে মৌসুম নূর থেকে শুরু করে রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মোথাবাড়ি, দিনাজপুরের গোয়ালপুখর, ইটাহার, কংগ্রেস প্রার্থীরা দারুণ লড়াই করেছেন। এই নির্বাচনে অধীর চৌধুরী ৩৫ বছর পর তিনি আবার বিধানসভা নির্বাচনে লড়ছেন, ৩০ বছর পর, ৯৬ সালে শেষ তিনি লড়াই করেছিলেন। এবং এই নির্বাচনে অধীর চৌধুরী যদি জিতে যান, তাহলে বিধানসভার ভিতরে যতজন বিধায়কই থাক বিজেপির, অধীর চৌধুরী কিন্তু হবেন প্রকৃত বিরোধী দলনেতা। তার ওজনটাই এতটা। যিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, স্বাভাবিকভাবেই বিধানসভার ভেতরে পশ্চিমবঙ্গেও তার শটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমরা উত্তরপাড়া কেন্দ্রের কথা বলবো। মীনাক্ষী মুখার্জি, তিনি অসাধারণ লড়াই করলেন। আমরা জানি না ফল কি হবে, কিন্তু মীনাক্ষী মুখার্জির প্রচারে যে জনজোয়ার আমরা দেখলাম, সেটা একটা বামপন্থীদের এই মরা বাজারে সেটা একটা নতুন প্রাণের সঞ্চার করেছে। আমরা দমদম উত্তর কেন্দ্রে দীপশিতা ধর, তিনি যেভাবে প্রযুক্তিকে ব্যবহার করলেন, ভীষণ একটা এনার্জেটিক প্রচার। এতখানি এনার্জেটিক প্রচার কিন্তু খুব কম আমরা দেখেছি। পানিহাটি কেন্দ্র, কঠিন কেন্দ্র, যেখানে রত্না দেবনাথ বিজেপির প্রার্থী, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় তিনি আক্রমণ করলেন, বামপন্থীদেরকে ভয়ঙ্কর তীব্র আক্রমণ করলেন। সেখানে কলতান দাশগুপ্ত, তিনি যে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে লড়াই করলেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, তাকে হারানোর জন্য শওকত মোল্লাকে পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি খুব ভালো লড়াই করলেন। কাজেই এই যে বিভিন্ন কেন্দ্রে, কল্যাণীতে সবুজ দাস CPIM এর প্রার্থী, দারুণ লড়াই করেছেন। এবং অবশ্যই করে বলতে হবে মুর্শিদাবাদ জেলার কথা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আসনে বাম এবং কংগ্রেস প্রার্থীরা, আপনি যদি ডোমকল আসনের দিকে তাকান, CPIM এর প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি রানা নামে পরিচিত। জলঙ্গি আসনে অত্যন্ত প্রবীণ সিনিয়র CPIM নেতা ইয়ানুস সরকার। আমি নদিয়া জেলার কথা বলবো, কৃষ্ণনগরের একটি আসনে CPIM এর লিবারেশনের প্রার্থী লাবণী জঙ্গি। তারা যে লড়াইটা করলেন, এই লড়াইটা কিন্তু একটা, বামপন্থীরা কটা আসন পাবেন আমি জানি না, তারা একটা আসনও না পেতে পারেন, তারা বেশ কয়েকটা আসন পেয়েও যেতে পারেন, কিন্তু বামপন্থীরা আগামী বেশ কয়েক বছরের জন্য পশ্চিমবঙ্গে বামপন্থী গণ আন্দোলনের পরীক্ষিত সৈনিকদেরকে কিন্তু এই নির্বাচনের মাধ্যমে পেয়ে গেলেন। প্রাসঙ্গিকতাটা হারাবেন না আর কি, মানে যেটা লোকজন, মানে যেটা সাধারণ মানুষ বলে যে প্রাসঙ্গিকতাই হারিয়ে ফেলেছে বামপন্থীরা, সেই বিষয়টা একেবারেই নয়। পার্সেন্টেজ বাড়বে, আমার মনে হয় যে বেশ কিছু আসনে বামপন্থীরা চমকে দেওয়ার মতো ভোট পাবেন, কিন্তু আমি জানি না সেটা যথেষ্ট হবে কিনা আসন জেতবার জন্য। কিন্তু এটা এইরকম নির্বাচনে, যে নির্বাচনে একটা ভীষণ ক্লোজ কন্টেস্ট হচ্ছে, সেখানে এরকম ভাবে বলাটা খুব কঠিন যে তৃতীয় শক্তি হিসেবে বা চতুর্থ শক্তি হিসেবে বাম বা কংগ্রেস তারা কতগুলো আসন পাবেন। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বামপন্থীরা তো প্রাসঙ্গিক বটেই, বামপন্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এই যে তৃণমূল বিজেপির যে বাইনারি, এই বাইনারিকে কিন্তু তারা আক্রমণ করেছেন, এই বাইনারিকে আক্রমণ করেছেন, এবং যেটার যে সুদূর প্রসারী ফল কিন্তু আমাদের রাজনীতিতে পড়তে যাচ্ছে। আমি আরেকটা কথা বলবো এই প্রসঙ্গে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন,
প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, মাটি কামড়ে অমিত শাহ পড়েছিলেন, বারবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে প্রচারে এসেছেন। কাজেই এটা খুব স্বাভাবিক যে বিজেপি এখানে নিজেকে তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা প্রচার করেছেন এবং কংগ্রেসের প্রার্থীরাও প্রচার করেছেন। আমি বিশেষ করে বামপন্থীদের কথা বলতে চাই, তাদের কোনো হেলিকপ্টার নেই, তাদের শক্তি ক্ষয় ঘটেছে এবং বামপন্থীদের যে অতীত বামফ্রন্ট সরকারের সময়ের, সেই নিয়ে প্রবীণদের মধ্যে অনেক ভালো লাগা যেমন রয়েছে, প্রচুর সমালোচনাও রয়েছে। কিন্তু এই সব কিছুর বাইরে এক ঝাঁক নতুন তরতাজা বামপন্থী কর্মী তারা সামনে চলে এলেন এবং তারা এই স্থিতাবস্থাটাকে, হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল, এই স্থিতাবস্থাটাকে তারা চ্যালেঞ্জ করলেন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় প্রাপ্তি এখনো পর্যন্ত এটাই। আসন সংখ্যার বিচারে কি হবে আমি জানি না। আমি একটা উদাহরণ দিতে চাই, আমি শ্রীলঙ্কার উদাহরণ দিতে চাই। আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা, সেখানে কয়েক বছর আগেই একটা বড় গণ অভ্যুত্থান ঘটে গেল এবং তারপরে যে নির্বাচন হয়েছে সেখানে শ্রীলঙ্কার যে কমিউনিস্ট পার্টি জেভিপি, জনতা বিমুক্তি পেরুমেনা, তাদের নেতৃত্বে তাদের জোট ক্ষমতায় এসেছে। শ্রীলঙ্কা এই মুহূর্তে একজন কমিউনিস্ট সরকার পরিচালনা করছেন, শ্রীলঙ্কায় কমিউনিস্টদের সরকার। কিন্তু অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন, তার আগের নির্বাচনে এই জেভিপি, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি, তারা মাত্র 3টে আসন পেয়েছিল। ওই 3টে আসনকে ছাপিয়ে গিয়ে তারা পরের নির্বাচনে শ্রীলঙ্কায় সরকার গড়তে পারলো, তার কারণ তারা রাস্তায় ছিল এবং সঠিক রাজনীতি নিয়েছিল। পশ্চিমবঙ্গের বামপন্থীরা তাদের প্রচার কাজের মধ্যে দিয়ে কিন্তু এই বিপুল সম্ভাবনার দরজাটা খুলে দিয়েছেন। তো অর্ক, আজকে আপাতত আমাদের আলোচনাটা এখানেই শেষ করি। খুব বড় হয়ে গেলে আবার লোকজন বোর হয়ে যাবে, কারণ এমনিতেই লোকজন টেনশনে আছেন, তারা ফলাফলের অপেক্ষায় আছেন, লিস্ট বেরোবে, কি হয় এই টেনশন রয়েছে, টেনশন সবার রয়েছে। দেখা যাক কি হয়। আর তো মাত্র একটা দিন মাঝখানে। ভালো থাকবেন।